2026-27 অর্থ বছরের বাজেট বিশ্লেষণ করব। তবে হ্যাঁ, আমার দর্শকদের জন্য ইন্টেলিজিবল করে অত্যন্ত সহজভাবে মাত্র 8 মিনিটের মধ্যে বাজেট বিশ্লেষণ করব। দর্শক, বাজেট একটা বিরাট বিষয়, এটা একাডেমিক বিষয়, অত্যন্ত জটিল বিষয়। আমি গত রাতে বাজেট বিশ্লেষণ করেছি, নোট করেছি, সেটা বক্তব্য দিতে কমপক্ষে 5 ঘন্টা লাগবে। এগুলো সব ফাও আলোচনা, কোনো প্রয়োজন নেই। বাজেট বিশ্লেষণ আপনার জন্য যা দরকার, আমার জনগণের জন্য যা দরকার, তাতে 8 মিনিটই যথেষ্ট। দর্শক, বাজেটে অনেক বিষয় থাকে, অনেক জটিল বিষয় থাকে, সূক্ষ্ম বিষয় থাকে, যেগুলো বোঝা আমার আপনার জন্য জরুরি না। ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, অমুক তমুক, এইসব পরিভাষা বোঝাই জরুরি না। আমার আপনার কি দরকার এটাকে ক্লারিফাই করি। আমার আপনার দরকার, বিশেষ করে আমার দর্শকদের দরকার। আমার দর্শকরা সাধারণত বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বসবেন না, তাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য দরকার। জামাতের একজন সাধারণ রোকন দায়িত্বশীল, আপনার জন্য কি দরকার? আপনি যাদের সাথে ইন্টারাকশন করেন তাদের জন্য বাজেটের কি দরকার? সোজা হিসাব, আপনার ইনকাম বাড়বে কিনা, আপনার দৈনন্দিন জীবনে চলার পথে খরচ বাড়বে কিনা, যেসব ডেইলি কমোডিটিস আপনি কিনেন সেগুলোর দাম বাড়বে না কমবে, কোন প্রোডাক্টের দাম বাড়বে, কোনটা কমবে, কি হবে, কি আপনার জীবনের উপর কি প্রভাব পড়বে, আপনার পরিবারের উপর কি প্রভাব পড়বে, আপনি রাস্তাঘাটে বের হলে কি প্রভাব পড়বে, গাড়ি ঘোড়া ভাড়া টাড়া ইত্যাদি ইত্যাদি। এগুলোই হচ্ছে বাজেট। এর চাইতে বেশি কিছু বোঝার কোনো প্রয়োজন নেই। তো দর্শক, আমি প্রথমে যদি বলি 2026-27 অর্থ বছরের যে বাজেট বিএনপি সরকার দিয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরী, এটা ইতিহাসের ভয়াবহতম প্রতারণা। কেউ বলে গরিব মারার বাজেট, উচ্চাবিলাসী বাজেট, এগুলো একটাও না। উচ্চাবিলাসী বাজেট আবার কি? বাংলাদেশ প্রায় 20 কোটি মানুষের, 20 কোটি জনসংখ্যার বাংলাদেশ, সেখানে বাজেটের যে পরিমাণ বা ইত্যাদি ইত্যাদি, এটা উচ্চাবিলাসী বলা যায় না। উচ্চাবিলাসী এটা আর একটা ভদ্র শব্দ। মূল কথা হচ্ছে এটা ইতিহাসের ভয়াবহতম প্রতারণা, পর্দার অন্তরালের প্রতারণা। কারণ বাহ্যিকভাবে যদি আমরা একাডেমিক্যালি যেভাবে বাজেট বিশ্লেষণ করি, আওয়ামী লীগ আমলে বা অতীতে যেভাবে বাজেট বিশ্লেষণ করতাম, ওইভাবে যদি সরলভাবে দেখি, এটা খুবই ভালো বাজেট। এই দিক থেকে কিন্তু কিছু বলার নেই। যেমন বাজেটের ফলে কিসের দাম বাড়বে, কিসের দাম কমবে, এগুলো যদি হিসাব করি, অসাধারণ। বাজেটের ফলে যেসব বিষয়ের দাম কমবে, মানে আমার দর্শকদের জীবনের যত গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আছে সবকিছুর দামই কমবে অ্যাকর্ডিং টু দিস বাজেট। এটা তো ভালো, এটা তো খারাপ কিছু না। যেমন অসুস্থ ক্যান্সারের রোগী কিংবা হার্টের রোগী থেকে শুরু করে, অথবা তরুণ যারা, আমার দর্শকদের একটা বড় অংশ আছেন যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান, ইত্যাদি ইত্যাদি, সবার জন্য সুখবর। আপনার উৎস কর প্রত্যাহার করা হয়েছে, ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, এবং মোবাইল ফোন, ইন্টারনেট, কল রেট, মানে একজন তরুণ যা চায়, মোবাইলের দাম কমবে, হ্যাঁ কমেছে, কমবে, এবং ইন্টারনেটের দাম কমবে, এবং মোবাইল সিমের দাম, সবকিছু, এর মানে তথ্য প্রযুক্তি রিলেটেড সবকিছুর দাম কমানোর কথা বলা হয়েছে। এবং যেসব বিষয়ের দাম বাড়বে, বাড়ুক, আরো বাড়ুক, তাতে আমি আপনি সবাই খুশি। আমার দর্শকদের একটা বিরাট অংশ জামাত শিবির, আপনারও খুশি। যেমন মাদকের দাম বাড়বে, সিগারেটের দাম মারাত্মকভাবে বাড়বে, নিকোটিন জাতীয় জিনিসের দাম, এবং কিছু বিদেশ থেকে আমদানিকৃত হিমায়িত মাছ টাছ, এরকম কিছু জিনিসের দাম বাড়বে, ওগুলো বাড়ুক, ওতে আমাদের কিছু আসে যায় না। আমার দর্শকদের জীবনের সাথে সম্পর্কিত সব বিষয়ের দাম কমবে, তাহলে তো ভালোতে ভালো। কিন্তু এটাকে ভয়াবহ প্রতারণা বলছি কেন? এটি হচ্ছে প্রতারণা। কারণ উপরে দেখাচ্ছে যে এই যে দাম কমবে, দেখেন বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই আমার আপনার জীবনে। রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল ফরেন পলিসি রিলেটেড কোনো বিষয় অতি জটিল আলোচনা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় আনার কোনো প্রয়োজন নেই। ওগুলো বোঝারও দরকার নেই, এগুলো আমি আপনি বুঝে লাভও নেই। আমার আপনার দরকার, যারা রাজনীতি করেন, জামাতের রোকন কর্মী, আপনার দরকার কোন জিনিসের দাম বাড়বে, কোন জিনিসের দাম কমবে, এটি হচ্ছে মূল আলোচনা। এখন বাহ্যিকভাবে গুরুত্বপূর্ণ সব জিনিসের দাম কমবে, ভালো ভালো, কিন্তু বাস্তবে কি তাই? না। বাস্তবে হচ্ছে যে এই দাম কমার বিষয়টা, এটা কিছু নেই, এটা একটা প্রতারণা। এই বাজেটই তো বাস্তবায়ন হবে না, এই বাজেট তো বাস্তবায়ন যোগ্যই না। এই বাজেটের আকার যেটা ধরা হয়েছে, ব্যয় 9,38,000 কোটি টাকা, সেখানে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ইটস টোটালি ইম্পসিবল। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে
টার্গেট করে কেউ কেউ বলছেন যে এটা উচ্চাভিলাষী। এটা উচ্চাভিলাষী না, এটা ফালতু। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওই পরিমাণ রাজস্ব তো দূরের কথা, তার 3/2 অর্জন করা সম্ভব নয়। তো যেটা অর্জন করা সম্ভব নয় সেটা বাস্তবায়ন করবেন কেউ? এই যে বাজেটের বাহ্যিকভাবে বললে সবই ভালো, ভালো বাজেটই বলতে হবে, কিন্তু কেন এই বাজেট ফালতু? কারণ এই বাজেট বাস্তবায়নযোগ্যই না, প্রতারণা। দেখেন, এই যে আমার আপনার জীবনের সাথে সম্পর্কিত আরেকটা বিষয় নিয়ে একটা সুখবর আছে বাজেটে। যেমন হেলথ সেক্টরে প্রচুর বাজেট, স্বাস্থ্য খাত উন্নয়ন, অনেক টাকা পয়সা এখানে দেওয়া হয়েছে। এর মানে স্বাস্থ্য সেবায় আমরা ভালো পাবো। সরকারি মেডিকেলে আমরা টেস্ট মেস্ট করাতে, এখন যে সরকারি মেডিকেলে ডাক্তার দেখাতে গেলে বা ভর্তি হলে টেস্ট করাতে হয়, বাইরে থেকে ঔষধ কিনতে হয়, বাইরে থেকে অনেক কিছু না, এখানে ভালো বাজেট দেওয়া হয়েছে, সজ্জাও বাড়বে, অনেক টাকা এখানে আছে, পর্যাপ্ত টাকা, সবচেয়ে বেশি টাকার মধ্যে আছে, ভালো তো। কিন্তু দেখেন, মজার বিষয় হচ্ছে এই যে টাকাগুলো বাজেট করা হয়েছে, এই বাজেট বাস্তবায়নের স্টার্টিংই হবে না এই অর্থ বছরে, 26-27 অর্থ বছরে স্টার্ট হবে না। সাপোজ একটা হসপিটালের শয্যা বাড়ানো হয়েছে, ডাবল করা হয়েছে, 500 থেকে 1000 বাড়ানো হয়েছে, এই জন্য বাজেট। ওকে, এখন ওটার জন্য জমি অধিগ্রহণ করতে হবে। দেখবেন যে জমি অধিগ্রহণ করতে করতে 2 বছর লাগছে। এরপরে প্রকল্প পরিচালক, অমুক তমুক, এগুলো সব হিসাব নিকাশ করতে করতে এইসব বাজেট বাস্তবায়নই হবে না। অতএব যেসব সুখবর দেওয়া হয়েছে এগুলো তো সব প্রতারণা। অতীতে আমরা দেখেছি না যে সব খাতে ভালো ভালো অর্থ বরাদ্দ করা হয়েছে, ওইসব কাজ শুরুই হয়নি 1 বছরে, 2 বছরও শুরু হয় না। মানে যদি এরকম হতো যে বাস্তবায়নের সমস্ত প্রক্রিয়া রেডি, জাস্ট স্টার্ট করে দিলেই হবে, তাহলে এই বাজেট সুখবর ছিল। আরে ভাই, এগুলো তো সব প্রতারণা। এখন সরকার সারচার্জ, উচ্চ কর, নানান কিছু কমিয়ে বিভিন্ন প্রোডাক্টের দাম কমিয়েছে, মশলা টসলা থেকে, মানে আমার আপনার জীবনের সাথে সম্পর্কিত সবকিছুর দাম কমিয়েছে, ভালো। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই বাজেটে দাম কমালে কি কম থাকে? 2 দিন পর দেখবেন যে ঘটনা একটা ঘটে গেছে, জ্বালানির তেল দাম বাড়ছে। বাজেটের সময় কি বললো কি না বললো তার উপর কি নির্ভর করে? রমজান মাসে তো এমনিতেই বাড়ে, সিন্ডিকেটের ফলে, চাঁদাবাজির ফলে বাড়ে, আবার কোথাও কোথাও দুর্যোগের ফলে বাড়ে, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের ফলে বাড়ে। অতএব আমাদের এই বাজেট তো বাস্তবায়নই হয় না। এই বাজেটের ফলে তো কাগজে কলমে দেখছি যে কমছে, কিন্তু বাস্তবে দেখবেন যে সবকিছুর দাম বাড়ছে। বুঝতে পারছেন প্রতারণা কাকে বলে, কি 2 দিন পর সবই বাড়বে। কিন্তু এখন বাহাবা নিচ্ছে, এটা জনতুষ্টিমূলক বাজেট, বাস্তবায়নযোগ্য নয়। এবং সরকারি কর্মকর্তাদের জন্য পে স্কেল, এটা 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 বিশাল একটা ধাক্কা, মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে ডেফিনেটলি। দেখবেন যে এখানে যেভাবে সবাইকে সন্তুষ্ট করা হয়েছে, এতে অর্থনীতি ধ্বংস হয়ে উল্টা সবকিছু দাম বাড়বে। কিন্তু এখন হয়তো বা 2-3 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহে দেখবেন যে না, কিছু জিনিসের দাম কমছে, কিন্তু 3 মাস 4 মাস পর দেখবেন যে সবকিছুর দাম অনেক বেড়ে গেছে। আবার যেভাবে পে স্কেলের কথা বলা হয়েছে, এতে তো দাম বাড়বেই। আবার এখানে প্রতারণা আছে, পর্দার অন্তরালে প্রতারণা। বলা হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়নি, অথচ দেওয়া হয়েছে অন্য নামে। যেমন আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিতে হবে বাড়তি কর। এই যে অপ্রদর্শিত অর্থ, এটি তো ওয়ান কাইন্ড অফ কালো টাকা, এটা বিনিয়োগ করতে পারবেন, কালো টাকা সাদা করবেন আবাসন খাতে, ঘুরিয়ে পেঁচিয়ে 2 নম্বরই। শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই সুবিধা, পে স্কেল, এই যে আরো অনেক বিষয় আছে, এগুলো মূল্যস্ফীতি বাড়াবে। ওভারঅল এটা কোনো বাজেটই নেই, এটা বাজেটের নামে প্রতারণা, জনতুষ্টিমূলক, মানুষকে খুশি করা। আপনি দেখছেন যে দাম কমছে 2 মাস 3 মাস পর দেখবেন যে মারাত্মক অব্যবস্থাপনার কারণে দাম বাড়ছে। আর মূল কথা হচ্ছে যে এই বাজেট বাস্তবায়ন করার মতো পয়সা, এটা উপার্জন করা, এই রেভিনিউ অর্জন করাই সম্ভব না, অ্যাবসলিউটলি ফালতু, বাস্তবায়ন অযোগ্য বাজেট। বাজেটের মধ্যে যে ভালো দিক আছে ওটার কোনো দামই নেই।